নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এখন পশ্চিমবাংলার রাজনীতি কার্যত নিয়ন্ত্রিত হচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে। প্রতিদিনই একটার পর একটা খবর এবং সে খবরগুলোর সামাজিক এবং রাজনৈতিক অভিঘাত বিপুল। কখনো বিচারপতিদের রায়, কখনো বিচারপতিদের পর্যবেক্ষণ, প্রতিদিনই কোনো না কোনো বিষয় সংবাদ মাধ্যমের শিরোনামে আসে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হলো না। প্রথমে আসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়। অমিত শাহ একটা কথা বলেছিলেন যে আপ ক্রোনোলজি সমঝিয়ে। এখানে ক্রোনোলজিটা কি? ৩রা জানুয়ারি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 10ই জানুয়ারি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তারা সেই রিপোর্টটি পেশ করে। সেই রিপোর্টে কি আছে তা নিয়ে জল্পনা তুঙ্গে, রাজনৈতিক মহলে, আদালতের চত্বরে। কারণ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে ছিল গুপ্তধনের চাবিকাঠি। একটা ভয়েস মেসেজ কালীঘাটের কাকুর মোবাইল থেকে উদ্ধার করেছিল ইডি। সেই ভয়েস মেসেজে কালীঘাটের কাকুর যে গলা, সেই গলা তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার পরে যদি মিলে যায়, তাতে অনেক প্রভাবশালীদের যোগ বেরিয়ে আসতে পারে। এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার চলে গেছেন সুপ্রিম কোর্টে। কি তার আছে? কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক কিছু বক্তব্য। প্রথম কথা, যে বিষয়গুলো নিয়ে তিনি বক্তব্য রেখেছেন তার কোনোটাই তার এজলাসের শুনানির তালিকায় ছিল না। সন্দেশখালীতে ইডির আধিকারিকদের উপর যে আক্রমণ হয়েছিল, কয়েকজনে মাথা ফেটেছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও আক্রান্ত হয়েছিলেন, তখন মাননীয় বিচারপতি বলেছিলেন যে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে, রাজ্যপাল কেন চুপ করে আছেন। আবার এটাও বলেছিলেন যে সাংবাদিকদের, আপনাদের কি মনে হয় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে? তারপরে 7ই জানুয়ারি ব্রিগেডে ডিওয়াইএফআই এর সমাবেশ। 8ই জানুয়ারি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসের বাইরে সাংবাদিকদের বলেন, মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম তুলে, যে রাজনৈতিক নেতা একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কি করে হলো সেটা তার জানতে খুব ইচ্ছে করে। অভিষেক বাবু কি তার সম্পত্তির উৎস, কত সম্পত্তি, সেটা কি প্রকাশ্যে জানাবেন? তিনি যদি জানান তাহলে মীনাক্ষীকে তিনি অনুরোধ করবেন যে তারও সম্পত্তির তালিকা জনসমক্ষে আনতে। আর 2, এটা বলেছিলেন যে এবার দেখবেন যে কেউ হয়তো সুপ্রিম কোর্টে বড় আইনজীবী নিয়োগ করে বলবেন যে আমাদের চৌর্যবৃত্তি করার অধিকার দিতে হবে, কারণ চৌর্যবৃত্তি করে আমার জীবন ধারণ করি, সম্পত্তি তৈরি করেছি। সংবিধান জীবন ধারণের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাই চৌর্যবৃত্তি না করলে আমরা কি করে জীবন ধারণ করব? তীব্র কটাক্ষ এবং শ্লেষের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি এই কথাটা বলেছেন। এতে কার্যত ঘৃতাহুতি হয়েছে। রাজনৈতিক মহল থেকে শুরু করে আইনজীবীদের মধ্যেও বিপুল আলোড়ন তৈরি হয়েছে। এই সব কিছুকে মাথায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তার কি কি আছে? 1, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেন এই ধরনের মন্তব্য না করেন। এগুলো তার এজলাসে বিচারাধীন নয়। তার এই মন্তব্যের ফলে তদন্তকারী সংস্থা প্রভাবিত হতে পারে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিক জাস্টিস গাঙ্গুলিকে যেন তিনি এই ধরনের মন্তব্য আর না করেন। 2, মাননীয় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ এবং কিছু পর্যবেক্ষণ
শাসক দলের অস্বস্তি বাড়িয়েছে, এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। তার নির্দেশেই ৩রা জানুয়ারি ইডি এসএসকেএমে গিয়ে কালীঘাটের কাকুকে জোকায় নিয়ে গিয়ে কণ্ঠস্বরের নমুনা শেষ পর্যন্ত সংগ্রহ করতে পেরেছিল। তার কিছু কিছু পর্যবেক্ষণও শাসক শিবিরে অস্বস্তি বাড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার এই যে নিয়োগ দুর্নীতির যে শুনানি টুনানি হচ্ছে, সেটা মহামান্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিক যেন একটা স্পেশাল ডিভিশন বেঞ্চ গঠন করে এই মামলাগুলোর শুনানি হয়, যেখানে তিনি সম্পর্কযুক্ত। এখন প্রশ্ন হলো, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক নিয়োগের মামলা চলছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে অভিষেকই আবেদন করেছিলেন, সেই মামলা অমৃতা সিনহার এজলাসে যায়। অমৃতা সিনহার এজলাসে অভিষেক কোনো রকম সুরাহা পাননি, বরঞ্চ অমৃতা সিনহার নির্দেশেই, মাননীয় বিচারপতির নির্দেশেই লিপস অ্যান্ড বাউন্সের ফ্রম ইনসেপশন টিল টু ডেট সম্পত্তির যাবতীয় হিসেব নিকেশ খতিয়ান দিতে হয়। লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টরদের যাবতীয় সম্পত্তির হিসেব দিতে হয় আদালতকে, এবং তারপরে ইডি জানায় মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে অভিষেকের মাফ করবেন, লিপস অ্যান্ড বাউন্সের 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া তারা শুরু করেছে, যার ডিড ভ্যালু 7.5 কোটি টাকা, তার বাজার মূল্য হয়তো আরো কয়েক গুণ বেশি। সুতরাং মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে যখন মামলা সরে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গেল, সেখানে অভিষেকের বিড়ম্বনা বাড়ল এবং শাসকের বিড়ম্বনাও বাড়ল। তার একাধিক পর্যবেক্ষণ, তার একাধিক নির্দেশ অস্বস্তি বহুগুণ বাড়িয়েছে। এর প্রতিকার চেয়ে তিনি গিয়েছিলেন আদালতে, কিন্তু কোনো সুরাহা হয়নি। জাস্টিস সিনহার এজলাসেই মামলাটা রয়েছে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ হয়েছে, সেটা যেন তদন্তের কাজে ব্যবহার না হয়, তার জন্য কালীঘাটের কাকুর আইনজীবীরা মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন। ডিভিশন বেঞ্চ কোনো রকম হস্তক্ষেপ করতে রাজি হয়নি, শুধু এইটুকু বলেছে যে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এর শুনানি হচ্ছে, তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এবং একই সঙ্গে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ হলো যখন এই কালীঘাটের কাকুর বিষয়টি জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হচ্ছে, তখন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই ধরনের নির্দেশ না দিলেই পারতেন। আসলে কোর্টের একটা নির্দিষ্ট রীতি আছে, সেই রীতি এতে ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে, এইটুকু পর্যবেক্ষণ দিয়েছেন। কিন্তু জাস্টিস সিনহার রায়ের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত রাজ্য সরকারের উপরে সওয়াল করছিলেন এই প্রাথমিকের বিষয় নিয়ে। আজ বুধবার তিনি এজলাসে ছিলেন না। মাননীয় বিচারপতি জানতে চান এজি কোথায়। এজি তখন বলেন যে তিনি এই মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন, কারণ কালীঘাটের কাকুর আইনজীবী হিসাবে তিনি লড়ছেন। তিনি আবার যদি রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে। ঘটনার ঘন ঘটা। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ। কি আর্জি? এক, জাস্টিস গাঙ্গুলি যেন এই ধরনের মন্তব্য না করেন যেটা তার বিচারাধীন নয়, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করুক, নির্দেশ দিক। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিক যেন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা যেখানে অভিষেকের বিষয়ে আলোচনা হচ্ছে, একটা স্পেশাল ডিভিশন বেঞ্চ গঠন করা হোক। ঠিক যেভাবে সুপ্রিম কোর্ট দেবাংশু বসাক এবং সাবির রেশিদির ডিভিশন বেঞ্চে নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতিকে ঘিরে যে মামলা হচ্ছে সেগুলো একসঙ্গে ডিভিশন বেঞ্চ শুনবে। 15ই জানুয়ারি থেকে বোধহয় ফাইনাল শুনানি শুরু হবে। ইতিমধ্যে ইডি এই সিবিআই চার্জশিট দিয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট তারা পেশ করবে।
পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী, অনেক আমলা এতে রয়েছেন, আরো অনেকে ভবিষ্যতে যুক্ত হতে পারেন। ইডিকেও চার্জশিট পেশ করতে হবে। এখন প্রশ্ন হলো আর একটা বিষয়, সেটা হচ্ছে ইডি আজকে কিন্তু জানিয়ে দিয়েছে, মানে বুধবার জানিয়ে দিয়েছে যে তারা তদন্ত করতে পারছে না। কি করে তারা তদন্ত শেষ করবে? সরকার সহযোগিতা করছে না, তাদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, তাদের জীবন সংশয় হচ্ছে, তারা আদালতের দ্বারস্থ হয়েছে। কারণ সন্দেশখালীর ঘটনা ইডি আধিকারিকদের কাছে কিন্তু একটা মানসিক বিপর্যয় এনেছে, এবং তারপরে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন এবার থেকে বাংলায় গণবিস্ফোরণ হবে। মুখ্যমন্ত্রী ইডি সিবিআইকে ইঁদুর চামচিকের সঙ্গে তুলনা করেছেন, বলেছেন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। ইডির অধিকর্তা কলকাতায় এসেছিলেন, রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন, সিআইএসএফ, সিআরপিএফ, এনআইএ, ইডি, সিবিআই সবাই বৈঠক করেছেন, পঞ্চপাণ্ডব। পরবর্তীকালে অভিযান চালাতে গেলে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সে সম্পর্কে একটা রূপরেখা তৈরি হয়েছে, আদালতের দ্বারস্থ হওয়া হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট চেয়েছে, রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারের বলার পরেও শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা। এই প্রতিবেদন যখন দেখবেন তখন জানি না শেখ শাহজাহান শেষ পর্যন্ত আত্মসমর্পণ করবে না তাকে পুলিশ গ্রেপ্তার করবে। পুরো বিষয়টাই অদ্ভুত একটা ধোঁয়াশায়। বসিরহাটের ডিএসপি আর বনগাঁ ডিএসপি দুজনই এসেছিলেন আর সিডিও কমপ্লেক্সে বুধবার ইডির আধিকারিকদের বয়ান নেবার জন্য, কিন্তু তারা পাননি বয়ান। ইডির আধিকারিকরা জানিয়ে দিয়েছেন তাদের পক্ষে এই মুহূর্তে কোনো বয়ান দেওয়া সম্ভব নয়, কারণ তারা অন্য কাজে ব্যস্ত। এই পুরো যে ঘটনাটা, এই ঘটনাটা এটাই প্রমাণ করে, প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার আদালতের দ্বারস্থ হচ্ছেন, নানা আছিলায় নানা ছুতোয়। তিনি যেতেই পারেন, সুপ্রিম কোর্টে যে কোনো মানুষ যেতে পারেন, এবং তৃণমূল কংগ্রেস অত্যন্ত আর্থিকভাবে সমৃদ্ধশালী একটি দল, সেই দলের সাধারণ সম্পাদক তিনি আদালতে যাচ্ছেন, নামি দামি আইনজীবী নিয়োগ করছেন। কিন্তু লার্জার পার্সপেক্টিভে আপনি যদি দেখেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 5 পয়সার দুর্নীতির প্রমাণ করতে পারলে তিনি ফাঁসি কাটে চলবেন। আমরা এই ধরনের কথাকে সমর্থন করি না, গণতান্ত্রিক দেশে এইসব ফাঁসি কাট টাসি কাট কি। এবং তিনি বারবার করে বলেছিলেন তদন্তে সব রকম সহযোগিতা করবেন। তাহলে তিনি বারবার সুপ্রিম কোর্ট, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন কেন? কতবার বিভিন্ন বিষয়ে অভিষেক আদালতের বিভিন্ন বেঞ্চের দ্বারস্থ হয়েছে আমার মনে সম্ভবত তারও মনে নেই। এটা কি একটা কি বলবো আতঙ্কের প্রহর গোনা শুরু হলেই কি এই ধরনের উদ্যোগ নেওয়া হয়, নাকি অভিষেক সময় কিনতে চাইছেন যে তদন্ত প্রক্রিয়া বিলম্বিত হোক? একদিকে পলিটিক্যালি তৃণমূল কংগ্রেস ইডি সিবিআইয়ের অভিযানকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলছে, বর্ষিয়ান ক্যাবিনেট মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই ইডি সিবিআইকে রাজনৈতিকভাবে আক্রমণ করছেন। এক ধাপ এগিয়ে গিয়ে শোভনদেব বলেই দিয়েছেন যে জনবিস্ফোরণ হবে। এটাকে কি প্ররোচনা বলা যায় না? এটাকে কি হুমকি বলা যায় না? আমার সুধী দর্শকরা এর বিচার করবেন। অর্থাৎ ইডি সিবিআই এর তদন্ত রাজ্যের শাসক দলকে যে খুব ব্যাকফুটে এনে ফেলেছে, এগুলো কিন্তু তারই প্রমাণ। দেখুন, নবীন প্রবীণ দ্বন্দ্ব ইত্যাদি নিয়ে আমরা এতদিন কথা শুনেছি, অনেক আলোচনা হয়েছে। অভিষেকের অভিমান হয়েছে, তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন, শুধু ডায়মন্ড হারবারেতে নিজেকে কনসেন্ট্রেট করবেন, তিনি তার বক্তব্যে অনড়, রাজনীতিতেও একটা অবসরের বয়স থাকা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণদের পক্ষেই দাঁড়িয়েছেন, সওয়াল করছেন, মুখ্য সচিবদের উদাহরণ টেনে তাদেরকে কিভাবে তিনি উপদেষ্টা হিসাবে নিয়োগ করেছেন, তাদের পরামর্শ পাচ্ছেন, এইসব বলে তিনি প্রবীণদের হয়ে ব্যাট করছেন বলে
দিস্তা দিস্তা নিউজ প্রিন্ট খরচ হয়েছে এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে। কি আমি প্রথম থেকেই বলে আসছি, রাজনৈতিক দলে মতবিরোধ থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিরোধ পয়েন্ট অফ নো রিটার্নে যায়নি। এটা একটা প্লয় হতে পারে অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য। দেখো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব, তাহলে এই দুর্নীতির খবর টবরগুলো একটু পিছনে চলে যেতে পারে, এরকম একটা ব্যাখ্যা আছে। কিন্তু পশ্চিম মেদিনীপুরের বিধায়ক, সাংগঠনিক নেতা, সাংসদদের নিয়ে যে বৈঠক বুধবার হলো কালীঘাটে, মুখ্যমন্ত্রীর বাসভবনে তাদের অভিষেক ছিলেন, অর্থাৎ ডায়মন্ড হারবারে আমি আবদ্ধ থাকব এই পণ থেকে তিনি সরে এসছেন। তিনি কিন্তু বৈঠকে যোগ দিয়েছেন। অভিষেক যখন কালীঘাটে পৌঁছেছেন সেই খবর পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাই মধুরেণ সমাপায়েত। অভিষেক এবং মমতার মধ্যে হয়তো মতবিরোধ ছিল, কিন্তু আমি আবার বলছি যে পয়েন্ট অফ নো রিটার্ন নয়। নির্বাচনের আগে, কঠিন নির্বাচনের আগে তারা আবার একজোট। এখন অভিষেক সাংগঠনিক বিষয়ে কতটা ভূমিকা নেন, লোকসভার প্রার্থী তালিকায় তার পছন্দের কতজন থাকেন, তিনি যাদের নামে আপত্তি করেছেন তারা টিকিট পান কিনা, সেগুলো পরের কথা। একটা ভারসাম্য রক্ষার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পক্ষে এই মুহূর্তে অভিষেককে দূরে ঠেলে রাখা সম্ভব নয়, কারণ অভিষেক তার ঘোষিত এয়ার অ্যাপারেন্ট। আর অভিষেকও জানেন তিনি যতই বিদ্রোহের ঝান্ডা ওঠান না কেন, শেষ ভরসা সম্বল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখেই তৃণমূল নির্বাচনী লড়াইয়ে নামবে। সুতরাং মান অভিমান সাঙ্গ লোকসভা নির্বাচন এসে গেছে, তাই মধুরেণ সমাপায়েত। এই যে আদালতে যে বিষয়গুলো ঘটলো, অভিষেকের আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া, ইডির আদালতে গিয়ে বলা যে পুরো সরকারটাই বিরুদ্ধে, সহযোগিতা পাচ্ছে না, তারা আতঙ্কিত, এই নিয়ে কথা বলেছিলাম প্রবীণ আইনজীবী সিপিআইএম এর রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশদা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার দিন আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং জাস্টিস সিনহা যেসব মন্তব্য এজলাসের ভিতরে এবং বাইরে করছে তাতে তদন্ত প্রভাবিত হতে পারে, তাই তদন্ত যাতে প্রভাবিত না হয় সেটা দেখতে হবে। 2, একটা বিশেষ বেঞ্চ গঠন করে অভিষেক রিলেটেড মামলা শুনতে হবে এবং প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের তার কাছেও জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিভাবে দেখেন ব্যাপারটা? এটা হচ্ছে যুবন্ত মানুষ বাঁচবার জন্য খড়কুটো ধরারও চেষ্টা করে। এখন এত বড় দুর্নীতি করেছে যে দুর্নীতি সম্পর্কে কোনো আলোচনা আদালতে হলে পরে তার পক্ষে ভয়ের বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য এখন অত্যন্ত নক্কারজনক ভাবে বিচারপতিদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছেন। ইতিপূর্বে তিনি একটা অভিযোগ করেছিলেন, যার ফলে মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে গিয়ে অমিতা সিনহার কাছে এলো। এখন তিনি অমিতা সিনহার বিরুদ্ধে অভিযোগ করছেন। এরপর কার কাছে অভিযোগ করবেন না, উনি যে কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করবেন। তদন্তটাকে যে করেই হোক ঠেকাতে হবে, এটাই হচ্ছে পরিকল্পনা। এগুলোকে কি সময় কেনার কৌশল বলে মনে হয় আপনার? সময় কেনার কৌশল এবং বিচারপতিদের একটু ভয় দেখাবার চেষ্টা, যে আমার পয়সা আছে, বারে বারে সুপ্রিম কোর্ট যাবো, তোমাদের ডিস্টার্ব করবো, এটা হচ্ছে পরিকল্পনা। কিন্তু বিকাশটা, জাস্টিস গাঙ্গুলি যেভাবে এজলাসের বাইরে প্রকাশ্যে কথাবার্তা বলছেন, অনেকেই বলছেন যেটা রাজনৈতিক বক্তব্য। তিনি তো এখনো বিচারপতি, এই ধরনের কথা না বলাই সমীচীন বলে অনেকের মন্তব্য। আমিও সে কথা বলি যে না বললেই ভালো, কিন্তু বলেছেন বলেই বিচার প্রক্রিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই। কেন তিনি যেটা বলছেন সাধারণ কথা সকলেই বলছেন, যে কোনো মানুষই বলবেন। এবং তিনি তো আর অভিষেকের সম্পত্তি নিয়ে কোনো বিচার করছেন না, এখন সেই বিষয়টা তো গেছে অমিতা সিনহার কাছে। অত অভিজিৎ বাবু কি বললেন না বললেন তাদের তো বিচার প্রক্রিয়া প্রভাবিত হওয়ার কোনো কারণ নেই। আসলে অভিষেক এবং তার দলবল এখন হতাশার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। আজকে যেমন আপ্রাণ চেষ্টা করেছিল যে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরকে যেন ব্যবহার না করা হয় তদন্তের স্বার্থে, সেটাও ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে।
সুতরাং ওদের সব অস্ত্র ধীরে ধীরে খসে পড়ছে এবং ভয়ে শেষ অস্ত্র যে বিচারপতিদের গালাগাল করে সুপ্রিম কোর্টে যাওয়া, কিছু না। কিন্তু আজকে মানে বুধবার বিকাশটা মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে বলেছেন যে জাস্টিস অমৃতা সিনহা যে নির্দেশ দিলেন কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের, মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে চলছিল। এক এজলাসে যে মামলা চলছিল তখন জাস্টিস সিনহা যে নির্দেশটা দিয়েছেন সেটা আদালতের যে একটা কাঠামো আছে সেই কাঠামোর পরিপন্থী, এটা বলেছেন পর্যবেক্ষণে। সেটা বলেছেন যে সেটা তো বিচারপতির কাছে অর্ডারটা পেশ করা হয়নি, জুডিশিয়াল অ্যামিটির জন্য তিনি বলেছেন যে ওইখানে শুনানি হচ্ছিল, সেটা তো অমিতা সিনহার কাছে এই অর্ডারটা কেউ পেশ করেছে, এটাও জজ উল্লেখ করেছেন। সুতরাং এই সবই হচ্ছে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা, কিন্তু তৎসত্ত্বেও ডিভিশন বেঞ্চ কিন্তু তদন্তের কাজে কোন রকম বাধা সৃষ্টি করেনি। কিন্তু মানে কণ্ঠস্বরের যে নমুনা ইডি সংগ্রহ করেছে সেটা তদন্তের কাজে ব্যবহার করা যাবে কিনা সেটা আবার নির্ভর করছে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিদ্ধান্তের উপর, তাই কি? না, তা নয়। তদন্তের কাজে ব্যবহার করা যাবে, সেটা ট্রায়ালের সময় বিচার হবে এবং সেই এই যে সাক্ষ্য প্রমাণ সেটা গ্রহণযোগ্য কিনা, এবং সেটাও নির্ভর করবে ওই সুজয় কৃষ্ণবাবু যে মামলা করেছেন তীর্থঙ্কর ঘোষের করে আদালতে রয়েছে তার সিদ্ধান্তের উপরে। কিন্তু তদন্তের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। অনেক ধন্যবাদ বিকাশ দা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.